তেজু একা একা স্যাভলন দিচ্ছে। ভীষণ জ্বালা করছে। নিজে ওষুধ দিয়ে নিজে ফু দিচ্ছে। যন্ত্রণায় ছুটে চোখ দিয়ে অঝরে গড়িয়ে পড়ছে পানি। অনেক লম্বা করে হাতের তালুতে কেটে গেছে। নিঃশব্দে কাশফিয়া তালুকদার নাতনির রুমে ঢুকে, আমাকে দে দাদু ভাই, আমি করে দিচ্ছি। কিভাবে কাটলো? তেজু চোখ তুলে ফেল ফেল চোখে তাকিয়ে থাকে দাদুর দিকে। কি জবাব দেবে সে? তার বড় বউই তো বটিতে ধাক্কা মেরেছে, অসাবধানতায় কেটে গেছে বটিতে। কাশফিয়া চৌধুরী হালকা হাসলেন, তারপর যত্ন করে স্যাভলনের বোতল আর তুলো নিজের হাতে নিয়ে ফু দিতে দিতে হাত লাগাতে লাগলেন। আমাকে কেন মিথ্যে বলছিস তেজু দাদু ভাই? আমি তো সব জানতা মানুষ। আমি বলছি শোন, এখনো সময় আছে, চলে যায় এখান থেকে। কার আশায় পড়ে আসিস তুই এখানে? তেজু নির্লোভ নির্যাতিত চোখে তাকিয়ে থাকে সেই কুঁচকে যাওয়া হাতের দিকে, যা এখন তাকে সামান্য আরাম দিচ্ছে। এখানে তো আমার সব স্মৃতি জড়িয়ে আছে, কিভাবে ফেলে যাব? এই জীবনটা আল্লাহর কাছে এইভাবেই সঁপে দিলাম। এই পৃথিবীতে সবাই ভালো থাকবে এমন তো কথা নেই, কারো না কারো তো কষ্টে থাকতে হবে। সে না হয় আমি থাকলাম। বুড়ো বয়সে আমাকে কাঁদাতে চাইছিস কেন? তোর এমন কঠিন কথা যে আমি সহ্য করতে পারছি না। দেখি শুয়ে পড়, আমি গরম পানি সেক দিচ্ছি। তেজনির শব্দে শুয়ে পড়ে। কাশফিয়া তালুকদার যত্ন সহকারে পেটের মাঝে হট ব্যাগটা চেপে ধরেন। তার মাঝে নিচ থেকে চিৎকারের শব্দ শোনা যায়, দাদু আমাকে দাও, সে বোধহয় চলে এসেছে। আমি পারবো, তুমি গিয়ে দেখা করে এসো। কাশফিয়া চলে যায়। না গেলে এখন আবার রুহি হাজার কথা বলবে। নিচে এসে সিঁড়ির কাছে দাঁড়াতেই দেখতে পান নিজের বংশের বড় নাতিকে। রিয়ান কিভাবে পারলে এত বছর মাকে ছেড়ে বিদেশ থাকতে? আমাদের কথা কি একটুও মনে পড়েনি? পড়েছে মম, কিন্তু হেল্পলেস ছিলাম। ছেলের কণ্ঠে রুহি মনে শান্তির হাওয়া বয়ে যায়। কত বছর পর সামনাসামনি মম ডাকটা শুনল। রিহানের চেহারা দেখে বোঝা যায় আগের মতোই আছে, হয়তো একটু গম্ভীর হয়েছে। কথার ভেতর রাগও মিশে আছে। দাদু ভাই কেমন আছিস? কারো কাপা কাপা কথা শুনে রিহান সামনে তাকিয়ে দেখে তার দাদু। মাকে ছেড়ে দাদুকে জড়িয়ে ধরে। আস্তে আস্তে সবার সাথে কুশল বিনিময় করে সোফায় বসে। বড় মা, তেজু কোথায়? বীরের মুখে তেজু নাম শুনে রিহান ভয়ঙ্কর চোখে তাকায়। তেজু নামটাকে সে ভীষণ রকম ঘেন্না করে। কানের কাছে শুনলে মনে হয় কেউ গরম শিকা ঢুকিয়ে দিয়েছে। রুহি বিরক্তির সাথে বলে, কাজ করার ভয়ে সেই যে রুমে গিয়েছে আর আসেনি। ও আর কি করবে? সারা জীবন আমাদের ঘাড়ে এইভাবেই চেপে যাবে। কাশফিয়া বিস্ময়ে ভরা নয়নে তাকিয়ে থাকে। মানুষ এমন মিথ্যে কিভাবে বলে? রুহিকে না দেখলে বিশ্বাসই করতো না। সারাদিন মেয়েটাকে কেটে মেরে এখন বলছে কাজের ভয়ে রুমে শুয়ে আছে। তাও কিছু করার নেই। এই বাড়িতে তার কোনো কথাই আর চলে না। মম, আমার রুমটা কি আছে নাকি আরেকটা রুমে থাকতে হবে? আমার ক্লান্ত লাগছে, রেস্ট করব। তোর রুম যেমন রেখে গিয়েছিস তেমন আছে, চল আমি দেখিয়ে দিচ্ছি। আমি নতুন না, এই বাড়ির প্রত্যেক কোণা আমার চেনা, দেখিয়ে দেওয়ার প্রয়োজন নেই। আর হ্যাঁ বাবা, সামনের নির্বাচন আসছে, সব কিছুর প্রস্তুতি নাও। এইবার আমি দাঁড়াবো আমাদের পরিবার থেকে। সবাই অবাক চোখে রিয়ানের দিকে তাকিয়ে থাকে। কেমন গম্ভীর, রাগী, কিটকিটে মেজাজি হয়ে গেছে সে। কথার মাঝে রাগ স্পষ্ট। রিয়ান কথাটা বলে এক সেকেন্ডও দাঁড়ায় না। গটগট পায়ে হেঁটে ওপরে চলে যায়। রুমে ঢুকে একটা লম্বা নিঃশ্বাস নেয়। সব কিছু আগের মতোই, যেন কেউ যত্ন সহকারে গুছিয়ে রেখেছে। একটা জিনিসও এদিক সেদিক হয়নি। সুটকেস থেকে একটা শর্ট আর টি শার্ট নিয়ে ওয়াশরুমে চলে যায়। ফ্রেশ হয়ে এসে রিহান টান টান হয়ে শুয়ে পড়ে। ভাবতে থাকে নির্বাচনে বিজয় লাভ কিভাবে করবে। তাদের রক্তে মিশে আছে রাজনীতি, তাই জিততে খুব কষ্ট হবে না। চোখ বন্ধ করে শুয়ে পড়ে। ক্লান্ত লাগছে। রাত 10টা। রিহান একটু আগে ঘুম থেকে উঠেছে। ফ্রেশ হয়ে দরজা খুলে নিচে যাওয়ার উদ্দেশ্যে হাঁটছে। পথের মাঝে দেখতে পায় ছাদের দরজা খোলা। কৌতূহল ভরে এগিয়ে যায়। যতই এগোচ্ছে ততই গুনগুন একটা শব্দ কানে ভেসে আসছে।
ছাদের দরজা ফেরাতেই স্পষ্ট হয় কেউ ছাদের রেলিংয়ে বসে আকাশের দিকে তাকিয়ে করুণ গলায় গান করছে। কে তুমি? এত রাতে ছাদে কি করছো? পেছন থেকে কোনো পুরুষের কণ্ঠ শুনে তেজু ভয় পেয়ে যায়। বুক ধড়ফড় করছে। সামান্য হলেও পড়ে যেত। এই কণ্ঠস্বর তার অচেনা বাড়ির কারো নয়। আস্তে আস্তে রেলিং থেকে নেমে পিছনে ফিরে তাকায়। পরনে ট্রাউজার, সাথে কালো টি শার্ট, মাথায় ঝাঁকড়া চুল, শ্যামবর্ণ গায়ের রং। সকালে শিশিরে ভেজা মসৃণ পানির মতো চোখ দুটো তার দিকে তাক করে আসে। ঠোঁটের পাশে কালো কুচকুচে তিলটা দেখে তেজু চিনে ফেলে এটা রিহান ভাইয়া। কি করবে ভেবে পায় না। কি হলো? জবাব দিচ্ছ না কেন? কে তুমি? এখানে কি করছো? তেজু, আমি এই বাড়ির মেয়ে। ঠাস, ধপ করে পড়ে যায় তেজু। কান দিয়ে যেন গরম ধোঁয়া বের হচ্ছে। কাটা হাত ছাদের মেঝেতে ঘেঁষা খেতে রক্ত পড়া শুরু করে। তাকে মারল কেন? কিছুই বুঝলো না। স্টুপিড ইডিয়েট গার্ল। এর পর থেকে কোনোদিন আমার সামনে আসবে না। এই নামটা তো জীবনে আমার সামনে উচ্চারণ করবে না। কথা শেষ করে রিয়ান চলে যায়। পরে একলা তেজু গালে 5 আঙ্গুলের দাগ টের পায়। রক্ত ঝরা হাতের দিকে তাকিয়ে তাচ্ছিল্যের সুরে বলে ওঠে, তোকে সবাই আঘাত দিতে দিতে ভেঙে দিবে, কেউ যত্ন সহকারে তোকে গড়ে তুলবে না। কথাটা নিজের মনের বলে রাগে দুঃখে কাটা হাতটা দিয়ে ফ্লোরে থাপ্পড় মারে। চোখ বন্ধ করে। তেজু একলা রুমে বসে আছে। সবাই নিচে খাচ্ছে। তাকে যেতে নিষেধ করেছে বড় মা। কারণ একটা তার মতো অলক্ষীকে দেখলে তার সোনা ছেলে রেগে যাবে। পেটের ক্ষুধার যন্ত্রণায় বালিশ চেপে ধরে। পেট ব্যথা আর সহ্য হচ্ছিল না। তাই সন্ধ্যায় দাদুকে লুকিয়ে ব্যথার ওষুধ খেয়ে নিয়েছে। তেজু, দাদু ভাই এই নে। সামনে তাকাই তেজু। ভাতের প্লেট নিয়ে দাঁড়িয়ে আছে কাশফিয়া। প্লেটের ওপর ইলিশ মাছটা দেখতে খিদে যেন দ্বিগুণ বেড়ে গেল। এই বাড়িতে যেমন খারাপ মানুষ আছে তেমন ভালো মানুষও আছে। এটা তেজু কিছু মানুষকে দেখে বুঝেছে। তাদের মাঝে দাদু একজন। তেজুর ছটফটা নিতে কাশফিয়া বুঝে গেল খিদে পেয়েছে। তাই তো নিচে আগে আগে খেয়ে প্লেটে করে খাবার নিয়ে এসেছে। দেখি, হাঁ কর, আমি খাইয়ে দিচ্ছি। তেজু নড়ে চড়ে বসে। হাঁটু ভাঁজ করে নিরুত্তরভাবে ছোট করে মুখটা হাঁ করে। কাশফিয়া ছোট ছোট লোকমা দিয়ে খাওয়াচ্ছে তেজুকে। তেজু নিঃশব্দে খেয়ে যায়। হঠাৎ খট করে দরজা খুলে যায়। দুজন পিছন ফিরে তাকায়, দেখে বীর দাঁড়িয়ে আছে। তেজুর আরেকজন খেয়াল রাখার মানুষ, যদিও সেটা মুখে বলে না, আচরণে বোঝায়। তেজু বুঝে। তেজু রানী, আজকে নিচে খেতে যাননি কেন? মাথা নিচু করে নেয় তেজু, যার ফলে খাড়া চুলগুলো এসে পড়ে কপালে। কোনো জবাব দিতে পারে না। বীর এগিয়ে এসে পাশে বসে। জীবনে প্রথমবারের মতো তেজুকে স্পর্শ করে। কাটা চুলগুলো কপাল থেকে সরিয়ে কানে গুঁজে দেয়। থমকে যায় তেজুর মস্তি। নির্লোভ চোখে তাকিয়ে থাকে, মুখে কোনো ভাষা নেই, যেন পাথরের মতো অনুভূতিহীন। কলেজে ভর্তি হবে না, কলেজের কথা শুনে বুকের ভেতরটা স্যাঁত করে ওঠে। এসএসসিতে গোল্ডেন এসেছে, তাও কেউ তাকে নিয়ে তেমন আগ্রহ দেখায়নি। বড় মাকে ভর্তির কথা বললে তার এক কথা, পড়াশোনা করে কি করবি? সেই তো জামাইয়ের বাড়ি গিয়ে হাঁড়ি পাতিল পরিষ্কার করবি। এই কথা শুনে কিছু বলতে গিয়েলেও বড় মায়ের ভয়ঙ্কর দৃষ্টি দেখে মুখের কথা গিলে নেয়। মনে মনে ভেবেছিল বড় বাবা আর ছোট বাবাকে বলবে, কিন্তু তারাও তো সবসময় রেগে থাকে তার ওপর। হয়তো শরীরে হাত তোলে না, কিন্তু কথার ধরনেই বোঝা যায় ঘেন্না। কি হলো? এত কি ভাবছিস? কালকে যাবি আমার সাথে? এটাই লাস্ট কথা। তেজু কল্পনা থেকে বেরিয়ে আসে ভিড়ের ধমকে। টইটম্বর চোখে তাকায়। মিষ্টি করে নাক টেনে হাত কোলের ওপর রেখে বলে, যাবো ভাইয়া, কিন্তু বড় মা যদি রেগে যায়? রাখবে না, আমি আছি তো। এমনিতেই বড় বাবাকে আমি বলেছি, উনি বলে দিয়েছে ভর্তি করাতে। সত্যি? খুশিতে আত্মহারা হয়ে বলে ওঠে তেজু। কখনো ভাবতে পারিনি কলেজের দেখা সে পাবে। স্কুলে তো বছরে 1 মাসও ভালো করে যায়নি। সকালের বাসায় সবার কাজ করতে হতো, তাই দেরি হয়ে যেত। বীর ভাই 2জন শিক্ষিকায় রেখেছিল, তাদের পড়া খুব সহজে বুঝে নিত।
তাই এই রেজাল্ট। বীর নিষ্পলক চোখে তাকায়। এই মুখে কি আছে সে জানে না, শুধু চায় এই মেয়েটা একটু সুখে থাকুক, শান্তিতে থাকুক। 3 বছর বয়সে মা মারা যায়, 7 বছর বয়সে বাবা, আর সেই থেকে সব কিছু থেকে এতিমের মতো বড় হয়েছে। ভালোবাসা জিনিসটা কখনো উপলব্ধি করার সুযোগ পায়নি। এখন যে খুশির ঝলক চোখে মুখে, হয়তো তার পরের কথায় সেটা মুছে যাবে। কালকে কলেজে ভর্তি হওয়ার সাথে সাথে হোস্টেলেও রেখে আসব। আমি সব ব্যবস্থা করে রেখেছি। এইখানে থাকলে তুই পড়াশোনা করতে পারবি না, সব ক্লাস মিস হয়ে যাবে। তাই এই ব্যবস্থা। চোখ বড় বড় করে তাকায় তেজু, মুখ অন্ধকারে ঢেকে যায়, কোমর হেলিয়ে পেছনে সরে যায়, অসহায় চোখে দাদুর দিকে তাকায়। কাশফিয়া চৌধুরী নীরব। তার মুখ দেখে বোঝা যায় এই সিদ্ধান্তে উনি রাজি। 2 হাত দেখে তেজু ফুপিয়ে কেঁদে ওঠে। চমকে ওঠে বীর আর কাশফিয়া। ভাতের প্লেট রেখে তড়িঘড়ি করে নাতনিকে জড়িয়ে কাশফিয়া, দাদুমণি তুই এমন করছিস কেন? কি আছে এই বাড়িতে? কেন থেকে যেতে চাইছিস এই নরক যন্ত্রণায়? কার মায়ে পড়েছিস? তেজুর কান্না থেমে যায়। দাদু হাত ধরে এগিয়ে যায় বারান্দায়, পিছু পিছু বীরও যায়। তেজু হাত মুঠো করে বাগানের পেছনে তাক করে, যেখানে ছোট একটা বাটি জ্বলছে, যার নিচে হাজারো কবর। এই যে তাদের মায়ায় থাকতে পারবো না তো তাদের না দেখে। তোমরা হয়তো ওইখানে মাটি উঁচু করা 2টা কবর দেখো, কিন্তু আমি দেখি আমার ভালোবাসার মানুষ 2টাকে। ওইখানেই আছে আমার স্নেহের মানুষ 2জন, যারা আমাকে হাঁটতে শিখিয়েছে, কথা বলতে শিখিয়েছে, প্রথমবারের মতো কপালে চুমু খেয়েছে। তোমরাই বলো, আমি ওদের না দেখে কিভাবে থাকবো? যখন ওই দিকে তাকাই, মনে হয় তারা আমার দিকে মায়া ভরা চোখে তাকিয়ে আছে। তাদের এই মায়া ছেড়ে কিভাবে থাকবো আমি? দয়া করে আমাকে এখান থেকে যেতে বলবেন না বীর ভাইয়া। কথাগুলো বলতে বলতে তেজু বসে পড়ে বারান্দায়। তার কষ্ট কেউ কেন বোঝে না। ছোট বাচ্চাদের মতো কান্না করছে তেজু। কাশফিয়ার চোখ দিয়ে অজরে পানি গড়িয়ে পড়ছে। আজ বুঝতে পারলো কেন তেজু রুমে কম, বারান্দায় বেশি থাকে। মাঝে মাঝে সকালে ডাকতে গেলে দেখতো ঠান্ডা ফ্লোরে শুয়ে আছে। কিছু বললে তার জবাব ছিল, সকালের বাতাস খেতে খেতে ঘুমিয়ে গেছি। সকাল 9টা তেজু হলুদ কালার একটা 3 পিস পরে নেয়, তার ওপর সুন্দর করে হিজাব করে, হালকা পিঙ্ক কালার জুতা, ডাগর ডাগর আখিতে কাজল টানে, ঠোঁটে একটু হালকা লিপস্টিক দেয়। ব্যাস রেডি সে। মনে খুশির জোয়ার বয়ে যাচ্ছে। কালকে বীর ভাইয়া বলেছে হোস্টেলে দিয়ে আসবে না, এমনি ভর্তি করবি। শর্ত একটাই, নিয়মিত ক্লাস করতে হবে। তেজু কিছু না ভেবে রাজি হয়ে যায়। রেডি হয়ে বারান্দায় গিয়ে তাকায় দূরে মা বাবার কবরের দিকে। আমি যাচ্ছি, আব্বু আম্মু দোয়া করবে। আমি জানি তোমরা আমাকে দেখছো। রুম থেকে বেরিয়ে দাদুর রুমে গিয়ে সালাম করে নেয়। নিচে আসতেই দেখতে পায় কেউ নেই, যে যার কাজে চলে গেছে। বীর ভাইয়ের কথা মতো বাড়ি থেকে বেরিয়ে দেখতে পায় হেলান দিয়ে মোবাইল টিপসে বীর ভাই শরীরে চোট পড়ে আছে। তেজু চোখ নিচু করে হালকা সুরে বলে, ভাইয়া চলুন। কারো চিকন কণ্ঠে সুর শুনে বীর সামনে তাকায়, দৃষ্টি স্থির হয়ে যায়। ঢোক গিলে মানুষের নিষিদ্ধ জিনিসের প্রতি বেশি ঝোঁক বীরেরও তাই। কিন্তু সে নিজেকে সামলে যাচ্ছে 17 বছর ধরে। প্রথম প্রথম বুঝতো না এই অনুভূতি কেন কেন হতো। ধীরে ধীরে বড় হলো, নিজের অনুভূতি বুঝতে শিখলো। সাথে বুঝতে পারলো এই মেয়ে তার জন্য নিষিদ্ধ। কিন্তু তার তো নিষিদ্ধ জিনিসের প্রতি টান বেশি। টেনে হিসড়ে চোখ সরিয়ে নেয়। ঘেমে গেছে পকেট থেকে রুমাল নিয়ে কপাল মুছে নেয়। তেজু গিয়ে পিছনে বসে। বীর চোখ ছোট ছোট করে তাকায়। তেজু রানী। তেজু চোখ তুলে তাকায়, জি ভাইয়া। তেজু রানীর প্রতি উত্তরে ভাইয়া ডাকটা কেমন যেন শোনা যায় বীরের কাছে, তাও প্রকাশ করে না। ব্রোকুসকে হাত বাজ করে আড়াআড়ি ভাবে বলে, আমাকে কি তোর ড্রাইভার মনে হচ্ছে? সামনে আয়, পেছনে বসেছিস কেন? যখন কলেজের সামনে নিয়ে যাবি তখন সবাই তো আমাকে ড্রাইভার ভাববে। তেজু ফিক করে হেসে দেয়। বীরের হৃৎপিণ্ড থমকে যায়, শরীর কেঁপে ওঠে। হাঁসফাঁস লাগছে। এই মেয়ে এভাবে হাসছে কেন?
বুকের মাঝে কেউ যেন আগুন জ্বালিয়ে দিল। ধপ করে বসে যায় ড্রাইভিং সিটে। গাড়ি স্টার্ট দেয়। এই মেয়ের সামনে আসলে হয়তো নিজেকে সামলাতে পারবে না। ভয়ে ভয়ে গাড়ি চালাচ্ছে, হাত কাঁপছে, শরীর দুলছে। সেই ছোটোবেলায় এই হাসিটা দেখেছি। সে হাসি দেখে অদ্ভুত অনুভূতি হয়েছিল, সেটা তখন বোঝেনি, কিন্তু এখন বুঝে 10 বছর পর আবারও সেই হাসি দেখালো। কি হলো ভাইয়া, গাড়ি স্টার্ট দিলেন কেন? বলেন না সামনে যেতে। থাক, কিছু হবে না, এমনি বলেছি। তাহলে তো আজকের জন্য আমার ড্রাইভার হয়ে গেলেন। বীর নিঃশব্দে হাসে। খুব করে বলতে ইচ্ছে করলো, তুই চাইলে সারা জীবনের জন্য হতে পারি। মনের কথা মনেই চেপে রাখে, মুখে বলে, সবসময় এমন হাসি খুশি থাকবি, ফুরফুরে মেজাজে কথা বলবি যেমন এখন বলছিস। তেজু মাথা নাড়ায়, যার অর্থ ঠিক আছে। কলেজে এসেছে 2 ঘন্টা হয়ে গেছে। মুস্তফা হাকিম ডিগ্রি কলেজ তেজুর খুব পছন্দ হয়। বীর ভাই ভর্তি করিয়ে অফিসের কাজে চলে গেছে। যাওয়ার সময় মোবাইল দিয়ে গেছে, সাথে অর্ডার দিয়েছে, যতগুলো ক্লাস হয় সব করবি, ছুটি হলে আমাকে কল দিবি, আমি এসে নিয়ে যাব। তেজু তাই মেনে নিয়েছে। মোবাইলটা ব্যাগে ঢুকে জানালা দিয়ে তাকাতেই গলার পানি শুকিয়ে যায়। রিহান ভাইয়া এই কলেজে কেন এসেছে? সিনিয়রদের সাথে কথা বলছে, অনেকজন আশেপাশে। ভয়ে তাড়াতাড়ি করে মুখের ওপর খাতা দিয়ে দেয়। চলবে।